প্রাচীনকালের বিজ্ঞানীদের একটা ধারণা ছিল পরমাণুসমূহ অবিভাজ্য, কিন্তু এখন আমরা জানি কি জানি আমরা কি জানি পরমাণুসমূহ আসলে কি অবিভাজ্য? না, পরমাণুগুলো কিন্তু অবিভাজ্য না। আমরা জানি যে পরমাণুসমূহ এখন বিভিন্ন রকম স্থায়ী এবং অস্থায়ী উপাদান দ্বারা গঠিত। পরমাণুতে স্থায়ী উপাদান হিসেবে কি থাকে? ইলেকট্রন, প্রোটন এবং নিউট্রন থাকে। এই যে এখন আমরা জানি যে পরমাণুতে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন বিভিন্ন রকম স্থায়ী উপাদান থাকে, এই ব্যাপারগুলো কিন্তু একদিনে জানা আমাদের পক্ষে সম্ভব হয়নি। এটা বিভিন্ন বিজ্ঞানীদের অবদানের ফলেই কিন্তু আমরা এখন এই ব্যাপারগুলো জানি। যেমন একজন বিজ্ঞানী জে থমসন, তিনি ইলেকট্রনটা আবিষ্কার করেন এবং সাথে সাথে তিনি একটা পরমাণু মডেল দেন দেখানোর জন্য যে ইলেকট্রনগুলো পরমাণুতে কিভাবে বিন্যস্ত অবস্থায় থাকে। তিনি এই মডেলের ভিতর প্রস্তাবনা করেন যে পরমাণু একটি হচ্ছে গোলাকার বস্তু যেটি ধনাত্মক চার্জযুক্ত হয় এবং এর মধ্যে ইলেকট্রনগুলো ছড়ানো ছিটানো অবস্থায় থাকে। তাই এই যে থমসনের যে পরমাণু মডেল, এই মডেলটাকে আরেকটা নামেও ডাকা হয়, প্লাম পুডিং মডেল কিংবা ওয়াটারমেলন মডেল নামে। এখন পরমাণু মডেলের ভেতর প্লাম পুডিং কিংবা ওয়াটারমেলন কিভাবে আসলো? এটা আসার কারণটা হচ্ছে যে থমসন কি বলেছিলেন? যে থমসন বলেছিলেন যে একটা ধনাত্মক গোলক, সেটা হচ্ছে পরমাণু, এবং এর মধ্যে ইলেকট্রনগুলো ছড়ানো ছিটানো অবস্থায় আছে। এখন আমরা যদি একটা পুডিং অথবা কেকের কথা চিন্তা করি, এই পুডিং বা কেকের মধ্যে কিশমিশগুলো থাকে ছড়ানো ছিটানো অবস্থায়। তো যে থমসনের যে পরমাণুটা, ধনাত্মক চার্জযুক্ত পরমাণুকে আমরা যদি পুডিং কিংবা কেকের সাথে তুলনা করি, তাহলে ওই যে কিশমিশগুলো ছড়ানো ছিটানো তাদেরকে আমরা ইলেকট্রনের সাথে তুলনা করতে পারবো। আবার আমরা যদি একটা তরমুজের কথা ভাবি, এই তরমুজের ভেতর তরমুজের যে লাল অংশটা আছে তাকে যদি আমরা যে থমসনের ধনাত্মক চার্জযুক্ত পরমাণুর সাথে তুলনা করি, তাহলে এই যে ছড়ানো ছিটানো যে তরমুজের বিচিগুলো আছে তাকে আমরা তুলনা করতে পারবো ইলেকট্রনের সাথে। এই যে থমসনের যে প্লাম পুডিং মডেল কিংবা ওয়াটারমেলন মডেল, এই মডেলটার সত্যতা যাচাইয়ের জন্য তারই একজন ছাত্র, যার নাম হচ্ছে রাদারফোর্ড, তিনি একটা পরীক্ষা করেন, যে পরীক্ষাটি আলফা কণা বিক্ষেপণ পরীক্ষা নামে পরিচিত। 1911 সালে করা এই পরীক্ষার মাধ্যমে তিনি আসলে দেখাতে চেয়েছিলেন যে থমসন যে পরমাণু মডেলটা দিয়েছিলেন সেটাকে আসলে সত্যি নাকি মিথ্যা। এবং অবশেষে তার এই পরমাণু মডেলটা যে থমসনের রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে তার পরমাণু মডেলটা আসলে ভুল ছিল। এবার রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি দেখে নেওয়া যাক। দেখার জন্য আমাদের সবার আগে তো জানতে হবে আসলে আলফা কণা জিনিসটা কি। আলফা কণা হচ্ছে ধনাত্মক চার্জযুক্ত হিলিয়াম পরমাণু। এর সংকেত হচ্ছে 4 হিলিয়াম 2+, এবং এই আলফা কণা রেডিয়াম পরমাণু কিংবা অন্য যে কোনো তেজস্ক্রিয় পরমাণুর বিকিরণের ফলে সৃষ্টি হয়। এখন দেখে নেওয়া যাক রাদারফোর্ড তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় কি উপাদান ব্যবহার করেছিলেন। রাদারফোর্ড তার আলফা কণা বিক্ষেপণ পরীক্ষায় ব্যবহার করেন একটা লেড ব্লক, যার মধ্যে একটা সরু একটা ছিদ্র ছিল, এবং এই লেড ব্লকের মধ্যে তিনি রেডিয়াম পরমাণু রাখেন, যা দিয়ে আলফা কণা নিঃসৃত হয় এবং লেড ব্লকের সরু ছিদ্রপথ দিয়ে বের হয়ে আসে। তিনি ব্যবহার করেন একটা পাতলা সোনার পাত, এবং এই পাতলা সোনার পাতকে ঘিরে জিঙ্ক সালফাইটের প্রলেপযুক্ত একটা পর্দা। এই জিঙ্ক সালফাইটের প্রলেপযুক্ত পর্দার উপর যখন আলফা কণা এসে পড়ে, তখন বিভিন্ন রকম প্রতিপ্রভা বা আলোকছটার সৃষ্টি করে। এখন রাদারফোর্ডের আলফা কণা বিক্ষেপণ পরীক্ষাটি দেখে নেওয়া যাক। রাদারফোর্ড যেহেতু তার আলফা কণা পরীক্ষার ভিতর একটা লেড ব্লক ব্যবহার করেন এবং লেড ব্লকের মধ্যে রেডিয়াম পরমাণু ছিল, এবং সেই রেডিয়াম পরমাণু থেকেই কিন্তু আলফা কণা নিঃসৃত হয়। এই আলফা কণাটা লেড ব্লকের সরু ছিদ্রপথ দিয়ে বের হয়ে পাতলা সোনার পাতের মধ্য দিয়ে গমন করে। এই পাতলা সোনার পাতের মধ্য দিয়ে গমন করার সময় রাদারফোর্ড লক্ষ্য করেন যে আলফা কণা 3 ধরনের গতিপথ প্রদর্শন করছে। এই আলফা কণার 3 ধরনের গতিপথ কীরকম ছিল সেটা একটু দেখে নেই আমরা। রাদারফোর্ড লক্ষ্য করেন যে অধিকাংশ আলফা কণাই সোনার পাত ভেদ করে সোজা চলে যায়, তাদের গতিপথের কোনো পরিবর্তন হয় না। অল্প সংখ্যক আলফা কণা সোনার পাত ভেদ করে যাবার সময় তার গতিপথ বেঁকে যায়, অর্থাৎ তারা সোজা চলে না গিয়ে তারা পথটা কিছুটা বাঁকিয়ে চলে যায়। এবং লক্ষ্য করেন যে খুবই অল্প সংখ্যক আলফা কণা, প্রায় 20,000-এর মধ্যে একটি, তাদের গতিপথ পরিবর্তন করে সোজা বিপরীত দিকে চলে আসে, অর্থাৎ তারা সোনার পাত ভেদ করে চলে যেতে পারে না। এই সোজা চলে যাওয়া আলফা কণা, গতিপথ পরিবর্তন করে বেঁকে যাওয়া আলফা কণা
এবং গতিপথ পরিবর্তন করে সোজা বিপরীত দিকে চলে আসা আলফা কণার উপর নির্ভর করেই রাদারফোর্ড কিছু সিদ্ধান্তে উপনীত হন। এবার দেখে নেওয়া যাক রাদারফোর্ডের সিদ্ধান্তগুলো কী ছিল। যেহেতু অধিকাংশ আলফা কণাই তার গতিপথ পরিবর্তন না করে সোজা চলে যায়, অর্থাৎ রাদারফোর্ড এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। যেহেতু অল্প সংখ্যক আলফা কণা তার গতিপথ পরিবর্তন করে বেঁকে যায়, অর্থাৎ রাদারফোর্ড এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর কেন্দ্রে অবশ্যই ধনাত্মক চার্জযুক্ত কোনো বস্তু আছে যা ধনাত্মক চার্জযুক্ত আলফা কণার গতিপথকে বাঁকিয়ে দিচ্ছে। আর এই সংখ্যা অল্প হওয়ার কারণ হচ্ছে পরমাণুতে এই ধনাত্মক কেন্দ্রটা খুবই অল্প জায়গা দখল করে থাকে। যেহেতু খুবই অল্প সংখ্যক আলফা কণা তার গতিপথ পরিবর্তন করে সোজা বিপরীত দিকে চলে আসে, তাই রাদারফোর্ড এই সিদ্ধান্তে উপনীত হন যে পরমাণুর সমস্ত ধনাত্মক চার্জ এবং প্রায় সমস্ত ভর পরমাণুর কেন্দ্রে পুঞ্জীভূত অবস্থায় থাকে। আলফা কণা একটি ভারী বস্তু এবং পরমাণুর কেন্দ্রে তার প্রায় সমস্ত ভর পুঞ্জীভূত অবস্থায় থাকার কারণে ভারী আলফা কণাকে সে সোজা বিপরীত দিকে ফিরিয়ে দিতে পারে। রাদারফোর্ড এই ধনাত্মক কেন্দ্রকে নাম দেন নিউক্লিয়াস হিসাবে। রাদারফোর্ডের এই আলফা কণা পরীক্ষার মাধ্যমে প্রমাণিত হয় যে থমসনের দেওয়া পরমাণু মডেলটি আসলে ভুল ছিল। রাদারফোর্ড তার এই আলফা কণা পরীক্ষার গতিপথ এবং তার দেওয়া সিদ্ধান্তের উপর নির্ভর করে নতুন করে একটি পরমাণু মডেলের প্রস্তাবনা করেন, যেখানে তিনি ইলেকট্রন এবং ধনাত্মক চার্জ কিভাবে পরমাণুতে সাজানো অবস্থায় থাকে তা সম্পর্কে ধারণা দেন, যেটি রাদারফোর্ডের পরমাণু মডেল নামে পরিচিত।